ওকে, এখন টাইম ভ্যালু অফ মানি এটা দেখানো। সো টাইম ভ্যালু অফ মানির মধ্যে আমার যে পার্টটা আছে, ফার্স্টে যেটা দেখানো সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অ্যান্ড অ্যানুইটি ডিউ, যেটা নাকি মাল্টিপল কম্পাউন্ডিং এটা ইনক্লুড থাকবে, ঠিক আছে। তো এই ভ্যালু অফ অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এটা আমার দুই টাইপের আছে, একটা হচ্ছে অর্ডিনারি থাকবে, একটা অ্যানুইটি ডিউ থাকবে। সো ফার্স্টের ম্যাথটা আমি অর্ডিনারি দিয়ে করি। সেটা হচ্ছে মিস্টার আজিজ উইল রিসিভ 1,20,000 per year for 25 years. At the end of each year, interest rate is 8% annually. ঠিক আছে, এই জায়গায় একটা জিনিস বোঝাই যে এট দ্য এন্ড অফ কথাটা থাকলে বুঝতে হবে যে অর্ডিনারি, প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে। আর যদি একটা বিগিনিং থাকে তাহলে সেটা হবে অ্যানুইটি ডিউ। তাহলে অর্ডিনারি যেহেতু আছে তো এটা বুঝলাম অর্ডিনারির যে সূত্র সেটা হবে। অ্যান্ড যেখানে অ্যানুইটি দেওয়া আছে, অ্যানুইটি, এই অ্যানুয়ালি, এই অ্যানুয়ালির জায়গা থাকতে পারে উইকলি, যেহেতু কম্পাউন্ডিং এর ব্যাপারটা আছে এখানে। তো অ্যানুয়ালি, উইকলি, ডেইলি, মান্থলি, ইয়ারলি এগুলো থাকতে পারে। তো এগুলো অনুযায়ী আমার এন এর বিভিন্ন ভ্যালু থাকবে। অ্যানুয়ালি হলে n ইকুয়ালস টু 1, সেমি অ্যানুয়ালি হলে n ইকুয়ালস টু 2, মান্থলি হলে n ইকুয়ালস টু 12, উইকলি হলে n ইকুয়ালস টু 52, ডেইলি হলে 63, 65, ঠিক আছে। এখন এটার কেমনে ইউজ করতে হয় সেটাও একবার বলে দিয়েছিলাম গত মিডের মধ্যে আমরা। এখন যেটা কাজ সেটা আমরা বুঝি যে আমার কী কী দেওয়া আছে। যেটা দেওয়া আছে কত টাকা রিসিভ করবে সেই ক্যাশ ফ্লোটা দেওয়া আছে এ 1,20,000, রেট হচ্ছে 8% ইন্টারেস্ট রেট, অ্যান্ড এন হয়েছে 25 ইয়ার্স, ঠিক আছে। এখন আমার মেইন সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানিউটি। সো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানিউটি হচ্ছে এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আর। এই জায়গাতে একটা জিনিস বুঝাই, যদি আমার অ্যানুয়ালি না থাকা সেমি অ্যানুয়ালি থাকতো তাহলে আমার 2 থাকতো নাকি, এই 2টা কই যেত, এই 2টা যাইতো কোথায় আমি একটু সাইড আউট করে দেখাই। এই সাপোজ এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস আর এর হোল টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আর। হ্যাঁ, সো কী করতাম, এই যে আর রে 2 দিয়ে ভাগ দিতাম, আর রে 2 দিয়ে ভাগ দিতাম এবং এন রে 2 দিয়ে গুণ দিতাম, ঠিক আছে। মানে যে 2 এর জায়গায় যদি 12 থাকতো তাহলে 12 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ, 12 দিয়ে গুণ, ঠিক আছে। সো অ্যানুয়ালি যেহেতু তাই 1 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ। যাই হোক, এখন শেষ করি অঙ্কটা। আমি কি করছি, আমি সব বসাই দিছি, বসাই দেওয়ার পরে 12, এই যে এত আসে না, 12,80,973 টাকা। মানে এটা হচ্ছে মিস্টার আজিজ উইল রিভিউ এট দ্য এন্ড অফ দ্য ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি। সো এইটা হচ্ছে অ্যান্সার। যাই হোক, নেক্সট অঙ্কে যাই, সেটা হচ্ছে গিয়া অ্যানুইটি ডিউ। সো এই সেম কেজি মিস্টার আজিজেরই, জাস্ট বাট বিগিনিং অফ দ্য ইয়ার এই কথাটা উল্লেখ থাকে, এট দ্য এন্ড অফ ইয়ার থাকা থেকে বিগিনিং অফ দ্য ইয়ার থাকবে, ঠিক আছে। সো পিভিডি ইকুয়ালস টু কী হবে, এই যে আমার এই যে প্রেজেন্ট অর্ডিনারি যে অ্যানিউটি বানাইছি, এই অর্ডিনারি অ্যানিউটিটাই বানাইতে হবে। বানানোর পরে এটার সাথে জাস্ট 1 প্লাস আর গুণ দিতে হবে, 1 প্লাস আর। যদি আমার কম্পাউন্ডের অন্য জিনিস থাকতো তাহলে আর রে ওই জিনিসগুলো দিয়ে ভাগ দিতাম, যেহেতু নাই ইয়ারলি অ্যানুয়ালি মানে 1, তাই 1 প্লাস আর ডিভাইডেড বাই 1 মানে 1 প্লাস আর, তার মানে 1 প্লাস 0.8। সো এই গুণ করলে আমার এই রেজাল্ট। সো ইট ইজ এ বিগিনিং অফ দ্য ইয়ার এবং অ্যানুইটি ডিউ। তো এটা শেষ আমার। এখন নেক্সট পার্ট যেটা দেখাবো সেটা হচ্ছে পেমেন্ট অফ অ্যানুইটি, এ অথবা আর অথবা সিএফ, ফিউচার প্রেজেন্ট ভ্যালু এইগুলো দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এখন প্রেজেন্ট ভ্যালু আমি এখানে দুইটা তফাৎ আকারে দিছি যেন বুঝতে পারো। ম্যাথটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু গিভেন দেওয়া থাকবে, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু দেওয়া থাকবে। এটা কিসের ক্ষেত্রে কাজে লাগে, কিস্তি, সেভিংস, পার ইয়ার মান্থলিতে কত টাকা দিতে হবে একটা নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট তুলতে গেলে, ওই হিসাবটা আমি পেমেন্ট অফ অ্যানুইটি দিয়ে করতে পারি। সো ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে,
ফিউচার ভ্যালু কখনো কখনো প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে। সো এই প্রেজেন্ট ভ্যালু যেটাতে কি দেওয়া আছে সেটা আমি দেখি। মিস্টার আজ আমান টু এ লোন অফ কত 1 লাখ at 8% annually, repaying in 10 years, find annual installments। মানে বলতেছে যে মিস্টার আমান একটা লোন নিছে 1 লাখ টাকার 8% পার অ্যানুয়ালি ইন্টারেস্ট রেটে, এবং তারা রিপেয়েবল করতে হবে, মানে পে করতে হবে 10 বছরের মধ্যে। সো অ্যানুয়াল ইনস্টলমেন্টসটা কত হবে, বার্ষিক কত টাকা করে দিতে হবে তাকে, সেটা বার করতে হবে। সো এটার সূত্র কি, সূত্রটা জাস্ট এইটাই সিম্পল। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু হয়েছে 100K, আর হয়েছে কি 0.08% ইন্টারেস্ট রেট। সূত্র হয়েছে পিভি এ ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আর। ঠিক আছে। আর যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে তখন আমার এই নিচের অংশটা চেঞ্জ হয়ে যায়, উপরে প্রেজেন্ট ভ্যালুর জায়গায় ফিউচার ভ্যালু থাকে। ঠিক আছে, এরকম 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর। ওকে, এখানে জাস্ট একটু কেয়ারফুল থাকতে হবে আমার সূত্রগুলো। সো যাই হোক, আমার হিসাব করে আমার যে 14,902 টাকা আসছে ইয়ারলি, অ্যানুয়ালি দিতে হবে। সো ফিউচার ভ্যালু গিভেনের মধ্যে কি দেখেন, টার্গেট থাকবে, টার্গেট আমার কত 12 লাখ টাকা, টাইম হচ্ছে 10 বছর, ইন্টারেস্ট রেট হচ্ছে 9.5% অ্যানুয়ালি, ফাইন্ড অ্যানুয়াল ডিপোজিট। এটা কিরকম, আমার টার্গেট হচ্ছে ফিউচার, এই যে টার্গেট বলতেছে, টার্গেট থেকে বোঝা যাইতেছে এটা ফিউচারের কোনো একটা। হ্যাঁ, মানে আমি বলতেছি যে আমি বিদেশে যাবো, বিদেশে যাওয়ার লেগে আমার টাকা লাগতেছে, আমি 12 লাখ টাকা জমানোর উদ্দেশ্যে আমি 10 বছরের জন্য ইন্টারেস্ট এততে জমানো শুরু করলাম। তো আমার অ্যানুয়াল ডিপোজিট কত দিতে হবে, ওই ক্ষেত্রে আমার এইটা। সো এ ইকুয়ালস টু এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এই হচ্ছে হিসাব। সব ভ্যালু বসানোর পরে আমি 77,119 টাকা পার ইয়ার মানে অ্যানুয়ালি আমি বসায় দিব। সো আমার টার্গেটটা ফুলফিল হবে। সো নেক্সট অঙ্ক হয়েছে ডিফার্ড অ্যানুইটি। ডিফার্ড অ্যানুইটিটা হয়েছে রিটায়ারমেন্ট প্ল্যানিং, ইন্স্যুরেন্স অথবা স্কলারশিপ টাইপের কোনো ধরনের ম্যাথ যদি আসে তো ওই ক্ষেত্রে। তো জিনিসটা কীরকম, আমি একটা ম্যাথ দেখাই। সানা ইনভেস্টস ইন এ ডিফার্ড অ্যানুইটি দ্যাট স্টার্টস 10 years later. She will receive 15,000 per year for 20 years. Discount rate is 5% annually. এই জায়গাতে একটা জিনিস খেয়াল করতে হবে, ডিসকাউন্ট রেটের জায়গাতে বলতে বুঝাইছে ইন্টারেস্ট রেট। ঠিক আছে, তো এই জায়গাতে আমি একটা জিনিস খেয়াল করি, দেখেন যে সানা এই যে মনে করেন টাইম লাইন, এমন একটা ডেফার্ড অ্যানুইটি খুলছে যেটা নাকি 10 বছর পরে, এই যে মনে করেন আজকে খুলছে, আজকে থেকে প্রায় 10 বছর পরে এটা ওপেন হবে এবং সেটা 20 বছর ধরে চলতে থাকবে। ঠিক আছে, টাইম লাইনটা অনেকটা এরকম। সো আমার কি করতে হবে, এই যে 10 বছর, 0 থেকে 10 বছর, এই ভ্যালুগুলি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে, দেন বাকিটা হিসাব। সো এই যে পিভি অফ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অ্যাট ইয়ার 10, 10 বছরের মধ্যে এই যে 10 বছরের যে ভ্যালুটা থাকবে, 10 বছরের ভ্যালুটা কত, এই যে 15,000 পার ইয়ার। তো এখান থেকে স্টার্ট হবে, তো এটার এখনকার ভ্যালু কত হবে 10 বছর আগে। সো পিভি 10 ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আর। এই সূত্র প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে করলাম। আর এর ভ্যালু কত 0.05 দেওয়া আছে, এন কত 20 বছর। এখানে 10 বছর কেন দিই নেই, কারণ আমার ডিউরেশনটাই হচ্ছে 20 বছর, বাট 10 বছর থেকে স্টার্ট হবে। সো 20 বছর দিতে হবে, ডিউরেশনটা হচ্ছে এন। সো এন হচ্ছে 20 বছর। সো আমি এভাবে হিসাব করলে অঙ্কগুলো যদি আমি জায়গা মতো বসাই, এর ভ্যালু হচ্ছে 15,000 পার ইয়ার, এবং আর দেওয়া আছে এন দেওয়া আছে। আমি জাস্ট জায়গা মতো বসানোর পরে 186,933 টাকা এটা পাইলাম আমার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্রম অ্যাট ইয়ার 10, 10 বছর এখানে আমার প্রাইসটা কীরকম আসে এখনকার টাইমে। সো স্টেপ টুতে হচ্ছে আজকে কত ইন্টারেস্ট ইনভেস্ট করবে। ঠিক আছে, মানে সেকেন্ড স্টেপে আমরা জানবো যে আজকে,
মানে এই যে আমরা যেটা বার করছি এটার পরে এখন আজকে আমরা কত টাকা ইনভেস্ট শুরু করব, যে তোমার 10 বছর পর থেকে স্টার্ট হবে। যাই হোক, ডিসকাউন্ট ব্যাক টু টুডে অ্যান ইকুয়ালস টু 10। এখন ডিসকাউন্ট ব্যাক টু টুডে, এটা আমাদের আজকের যে ডিসকাউন্টটা আমরা হিসাব করবো আজকে কত দিতে হবে, সেটার জন্য পিভি নট ইকুয়ালস টু পিভি 10 ডিভাইড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি। এটা কোন সূত্র? এই যে ডি নট ইকুয়ালস টু d1 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি ছিল না? মানে এখন এই বছরের ডিভিডেন্ডটা বাইর করতে হলে আমার সামনের বছরের ডিভিডেন্ডটা লাগবে, এবং সামনের বছর ডিভিডেন্ডের সাথে 1 প্লাস আর ভাগ দিয়ে টাইম লাইনটা হিসাব করে দিলে আমি আজকের যে ইয়ারের ডিভিডেন্ডটা পাবো সেটা আমি পেয়ে যাবো। সো এই জায়গাতে আজকের আমি কি চাইতেছি, আমি চাইতেছি 10 বছর আগের, মানে এইখানে আমার ডিসকাউন্ট কত আসবে, এই জায়গাতে আমার প্রেজেন্ট ভ্যালুটা কত আসবে। আচ্ছা, আমি আগের কথার মধ্যে একটা ভুল করছি। হ্যাঁ, এটা অ্যাট দ্য ইয়ার 10, এই 10-এ এই যে টোটাল যে 20 বছরের হিসাবটা করছিলাম না, এই 10 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত 20 বছর, মানে 20 বছর পর্যন্ত যেই টাকাগুলো আমি পাবো, সেই টাকাগুলোর 10 বছর এই পয়েন্টে কত প্রাইস হয় সেটার প্রেজেন্ট ভ্যালু এই সূত্র দিয়ে বের করছি। আমি তো বলছিলাম যে এখানে না, এটা এই হিসাবটা এই জায়গায়, ঠিক আছে? এখন আমার এই যে 10 বছরটারে এই পিছনে আনতে হবে। এখন 10 বছরটা হচ্ছে আমার নেক্সট যে ইয়াটা, মানে ডিভিডেন্ডটা বা ডিসকাউন্ট রেটটা, সেটা আমি জানা আছে, আমি ওটা দিয়ে আমি আগের বর্তমানেরটা জানতে পারি। সো পিভি নট হচ্ছে এইটা, পিভি নট ইকুয়ালস টু পিভি 10, মানে 10 বছরের ওই 10 বছরটা এখানে এক হিসেবে বলতে গেলে নেক্সট যেই টাকার ইয়াটা সেটা 10 বছর পর। তো 10 বছরের এই স্টার্টিং এর হিসাবটা প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি। টি মানে হচ্ছে 10 বছরের যেহেতু টি 10 আর 0.5, তো এই যে 5% থাকে, সেইভাবে করলে 114,760.64 ইনভেস্ট নিডেড, মানে এত টাকা আজকে, মানে এই বছর থেকে জমা করতে হবে যদি সে এই যে এই ডেফার্ড অ্যানিউইটিটা পায়। তো ডেফার্ড অ্যানিউইটিটা এই ধরনের। ওকে, এখন আরেকটা জিনিস দেখাই, নতুন অঙ্ক, সেটা হচ্ছে পেমেন্ট অফ অ্যানিউইটি। না সরি, ডেফার্ড অ্যানিউইটির পরে পারপিচুইটি হচ্ছে যেটা শেষ হয় না কোনোদিনও, ঠিক আছে? পারপিচুইটি যেটা শেষ হয় না কোনোদিনও, গ্রোয়িং হলে ইচ ইয়ার পেমেন্ট নির্দিষ্ট হারে বাড়তে থাকে। সো এইখানে ম্যাথ একটা দেখাই, এটা অনেক সিম্পল সূত্র। এটা এডু রিচ একটা ফাউন্ডেশন যেটা ইচ ইয়ার 20,000 টাকা টিপেন্ড দেয়, অ্যান্ড লাইফ লং দিবে দুইটা স্টুডেন্টের 10,000 করে। তো ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 8%, অ্যানুয়ালি ডিপোজিট হচ্ছে কত আজকে, তাহলে ওই হিসাবে আজকে ডিপোজিট কত করবে তারা, মানে এই হিসাবটা মানে এই ফ্যাসিলিটিটা তারা স্টুডেন্টকে দিতে চায়, দিতে হলে তাদেরকে আজকের দিনের হিসাব করে কত রাখতে হবে। সো এটার হিসাব একটাই, মানে দুইটা সিস্টেমে, একটা হচ্ছে আপনার শুধুমাত্র এই যে ইয়াটা দেওয়া থাকে, কত ক্যাশ ফ্লোর ভ্যালুটা দেওয়া থাকে, আর ইন্টারেস্ট রেটটা দেওয়া থাকে। সো ডিভাইড করে দিলেই কত টাকা দিতে হবে সেটা পাওয়া যাবে। আজকে কত 2.5 লাখ টাকা দিতে হবে। তার মানে 2.5 লাখ টাকা জমা দিলে এই ব্যাংকের মাধ্যমে লাইফ লং এই দুইটা স্টুডেন্টরা 10,000 করে টাকা দিতে থাকবে। সো এটা হচ্ছে কি নন গ্রোয়িং। যদি গ্রোয়িং থাকে তাহলে কি হবে? গ্রোয়িং এর ক্ষেত্রে আমি সেম ফাউন্ডেশনটা ধরলাম, সেম ফাউন্ডেশন ইচ ইয়ার 4% করে বাড়বে গ্রোথ, অ্যান্ড ব্যাংক ইন্টারেস্ট রেট ওই আগেরটাই 8%। খালি কি বাড়বে? ফাউন্ডেশনের এই সেম ফাউন্ডেশন ইচ ইয়ার জাস্ট এই যে টাকার পরিমাণটা 4% করে বাড়বে। তো এখন কি করতে হবে? প্রেজেন্ট ভ্যালু, ওই যে আগেরটার মতোই প্রেজেন্ট ভ্যালু, সূত্রটা কি?
এ ডিভাইডেড বাই আর মাইনাস জি, এটা মাথায় রাখতে হবে। তাহলে 20,000 যারা দিতে হবে, দিচ্ছে তারা, তো 0.08 মাইনাস 0.04, তাহলে কত, এত 5 লাখ টাকা ডিপোজিট করতে হবে আজকে। যদি গ্রোয়িং, আমি এই হারে গ্রোয়িং একটা করতে চাই, পারপিচুইটি করতে চাই, তো ডিপোজিট করতে হবে আমার 5 লাখ টাকা এই বছরে। এখন এই গেল আমার একটা অঙ্ক। এখন যেটা করবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং এটা আসার পসিবিলিটি খুব বেশি, খুব মানে খুব বেশি। এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি আসার পসিবিলিটি এই অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশনটা হচ্ছে কিস্তি দেয় না আমরা, সাপ্তাহিক মাসিক ভিত্তিতে কিস্তি দিই। ওই কিস্তির যে টাকা, কত টাকা দিয়েছে, কত টাকা জমা, কত টাকা ইন্টারেস্ট, কত টাকা বাকি আছে, এই সব হিসাবটাই এই অ্যামোর্টাইজেশনের মধ্যে আসবে। সো অঙ্ক করা শুরু করি। তো জুলি বরোস 10,000 at 12% অ্যানুয়ালি, রিপেয়েবল ইন 5 years। 5 বছর মেয়াদি একটা কিস্তি নিছে, 12% হারে 10,000 টাকা বড় করছে। সো স্টেপ ওয়ানে পেমেন্ট এ কত দিব আমরা, কত পেমেন্ট আসলে, যেহেতু অ্যানুয়ালি বলছে, অ্যানুয়ালি আমরা কত টাকা করে কিস্তি পড়বে, সেই কিস্তিটা আমি সূত্র দিয়ে বাইর করব। সেটা হচ্ছে এ ইকুয়ালস টু পিভি, প্রেজেন্ট ভ্যালু ইন্টু আই মানে ইন্টারেস্ট রেট, ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। যদি অ্যানুয়ালের জায়গায় কম্পাউন্ডের ফ্রিকোয়েন্সি থাকে তাহলে কী হবে, এই যে ভাগ আই রে ভাগ আর এন এর সাথে গুণ, ঠিক আছে, এটা ইজি। তো পিভি 1,000 10,000 ইন্টু আই হয়েছে 12%, 1 মাইনাস 1 প্লাস আই মানে 1 প্লাস 12.12 মানে 1.12 মাইনাস 5 বছর মেয়াদি 5। সো আমার কত টাকা, 2774 টাকা আমার কিস্তি পড়তেছে। এখন এই যে এই অঙ্কটা স্যারে করাইছিল, খুব ইম্পর্টেন্ট এটা। এই অঙ্কটা কেমনে করবেন, এই অঙ্কটা করার যে মেইন জিনিসটা সেটা হচ্ছে ইয়ার, পেমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল, ব্যালেন্স, এই 5টা কলাম সুন্দর করে বানাইতে হবে। সো ইয়ার 0 1 2 3 4 5 পর্যন্ত যে 5 বছর মেয়াদি, তো জিরোর কলামটা ফাঁকা রাখতে হবে অলওয়েজ। জিরোর এখানে 0 আর এখানে ব্যালেন্সের জায়গায় জাস্ট যত টাকা আমি তুলছি ঋণ নিছি অত টাকা, ঠিক আছে। এই তো ইয়ার 1 থেকে আমার এই পেমেন্ট, যেহেতু সব কিস্তি আমার 2774 টাকা, তাই আমি ফিল আপ করে দিচ্ছি। এখন ইন্টারেস্ট, প্রিন্সিপাল আর ব্যালেন্স আমার হিসাব করে বার করতে হবে। এখন ইন্টারেস্ট কার উপরে, ইন্টারেস্ট আমার এই 10,000 টাকার উপরেই ইন্টারেস্ট, কত পার্সেন্ট, 12%। তো ফার্স্টে আমি হিসাব কেমন করছি দেখাই, ইন্টারেস্ট হচ্ছে 10,000-এর 12% সমান 1200 টাকা। সেই 1200 টাকা আমি এখানে আনছি, খেয়াল করে দেখতে হবে। 1200 টাকা এখানে আনছি, আনার পরে ওই 1200 টাকারে আমি যদি 1200 টাকাকে যদি আমি এই পেমেন্ট থেকে বাদ দেই, তাহলে আমি পাবো প্রিন্সিপাল। পেমেন্ট যত দিই তার থেকে যদি আমি ইন্টারেস্ট বাদ দিই তাহলে আমি প্রিন্সিপাল পাবো। সো ওই যে বাদ দিয়ে আমি 1574 পেয়েছি। এখন যেটা করতে হবে, এই যে 1574 টাকা, হ্যাঁ, এখন আমার ব্যালেন্স বের করতে হবে 8,426 টাকা। এখন এটা কিভাবে বের করবো, এটা বের করতে হবে কত, এই যে আমার আগের বছরের যে 10,000 টাকা, এখান থেকে তো স্টার্ট হয়েছে, 10,000 টাকা থেকে এই প্রিন্সিপাল মাইনাস হবে এই 8,426 টাকা, ঠিক আছে। এই জায়গার হিসাবটা কি, ব্যালেন্সের সূত্রটা একটু আলাদা। আমি যদি আজকের ব্যালেন্সটা চাই তাহলে আমার গতকালকের ব্যালেন্স থেকে প্রিন্সিপালটা মাইনাস করতে হবে। তার মানে আমি যেহেতু 0 নাম্বার ইয়ারে 10 থেকে তো স্টার্ট হয়েছে, সো আমি চাচ্ছি এই ঘরের ব্যালেন্স আনতে। তো এই ঘরের ব্যালেন্স আনতে হইলে এই ঘরের ঘরের আগের ঘরের যে ব্যালেন্স, ব্যালেন্স না, এই ঘরের আগের ঘরের যেই কি বলে মেইন যে ইয়াটা, আচ্ছা এক্সপ্লেন হইতেছে কি এরকম যে 10,000, এই 10,000 হচ্ছে আমার মেইন আসল, ওই আসল থেকে মাইনাস হয়েছে 8,426 টাকা। এটা হচ্ছে ফার্স্টের কলমের ব্যাখ্যা। দেন পরের ব্যাখ্যায় যাই, এই 8,426 টাকার 12% হবে পরের ইয়ারের ইন্টারেস্ট। তো যেটা হয় সেটা এখানে লেখা লাগবে, এবং সেটারে
কি করতে হবে, এই 2774 থেকে মাইনাস করলে এই যে 1700 কত আসে, 62 টাকা আসে। এখন এই 1762 টাকারে এই যে 8426 থেকে বাদ বাদ দিলে আমি পরের ইয়ারের কি পাবো, ব্যালেন্স পাবো। সিমিলারলি আমি এইটার ইন্টারেস্ট এখানে দিব 12% হিসাব করে, যেটা আসে সেটারে 2700 থেকে মাইনাস দিব, 2774 থেকে মাইনাস করলে 1974 আসে। 1974কে আবার এই 6664 থেকে মাইনাস করলে আমি এটা পাবো। রিলেশনটা বুঝাতে পারতেছি? এই প্রিন্সিপালটা অলওয়েজ এখান থেকে মাইনাস করতে হবে। এই ব্যালেন্স থেকে মাইনাস করে পরের আগের বছরের ব্যালেন্স থেকে মাইনাস করলে নতুন বছরের ব্যালেন্স পাবো। ঠিক আছে, এভাবে করতে করতে এক টাইমে 0 আসে এবং এখানে অঙ্ক শেষ। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এইখানকার সব থেকে লাস্টের পার্ট, সেটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এটার মানে কি, ব্যাংকের যে লোনটা, এই লোনটা যদি কম্পাউন্ডিং হয়, আগে কথা বলছি, যদি কম্পাউন্ডিং হয় তখন কীভাবে, কোয়ার্টারলি, ইয়ারলি, তখন কীরকম হবে, তখন জাস্ট মাথায় রাখতে হবে নমিনাল রেট 10%, সেমি অ্যানুয়াল ওই কোয়ার্টারলি কম্পাউন্ডিংয়ের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সো ওই ক্ষেত্রে সূত্রটা আছে এইটা 1+r/m টু দি পাওয়ার m মাইনাস 1, এই ক্ষেত্রে 10.25%, এটা হচ্ছে EIR। ঠিক আছে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এটার কথা। এখন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, একটা জিনিস খেয়াল করে দেখবা, যে বইয়েরটাই দিছি স্লাইডেরটা, যে কোয়ার্টারলির ক্ষেত্রে, মান্থলির ক্ষেত্রে, ইয়ারলির ক্ষেত্রে সবগুলো হিসাব করলে EI এর ভ্যালুটা এক হিসাবে বলতে গেলে যত নাকি এই m এর ভ্যালুটা বাড়ে তত EI এর ভ্যালুটা বাড়ে, EIR এর ভ্যালুটা বাড়ে। এই আর কি, এই অঙ্ক শেষ, এই চ্যাপ্টার পুরো ক্লোজ। এরপরে যদি টাইম থাকে তাহলে অ্যামোল্ড বন্ডিং একটা দেখাবো ইনশাআল্লাহ।